তীব্র দাবদাহে পুড়ছে দেশ, রেকর্ড ৪৩ ডিগ্রি তাপমাত্রায় চুয়াডাঙ্গা। হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু। স্কুল মাদ্রাসা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বহাল থাকছে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি। এবং সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক, উপজেলায় দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দিন দিন তাপপ্রবাহ বেড়েই চলছে। আজ সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তবে আবহাওয়া অফিস বলছে আগামীকাল রাত থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। ৪ থেকে ৫ মে থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে। পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। সেদিনই কমবে সারা দেশে তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে ১০ মে পর্যন্ত। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, বিশেষ কোনো জেলায় দরকার হলে হিট অ্যালার্ট জারি করা হবে। এদিকে আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে আরও বেশি। অন্যদিকে দেশে চলমান অতি তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে গত এক সপ্তাহে ১০ জন মারা গেছেন। এর মধ্যে গতকাল সোমবারই ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। সকাল ৯টায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়। চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসার ছুটি বহাল থাকছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রমজান, ঈদ উল ফিতর ও তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন সহ মোট ১ মাস ৩ দিনের ছুটি শেষে রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল। কিন্তু অনেক জায়গায় শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ায় যেসব এলাকায় গরমের তীব্রতা বেশি সেসব এলাকার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার নতুন করে ২৭ জেলার স্কুল মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের নাকের ডগায় হাসপাতালের আঙিনায় অস্বাস্থ্যকর খোলা পরিবেশে খাবারের পসরা সাজিয়ে দেদারসে বিক্রি করছেন হকাররা। যেখানে তীব্র দাবদাহে বাইরের খাবার গ্রহণে কড়া নিষেধাজ্ঞা দিচ্ছেন খোদ চিকিৎসকরা, সেখানে কিভাবে চলে এসব অস্বাস্থ্যকর খাবার, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা তাপপ্রবাহে এক ধরনের দুর্যোগের মধ্য দিয়েই সময় পার করছে পুরো দেশ। একদিকে গরমের তীব্রতা, অন্যদিকে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগবালাই। ফলে বাইরের খোলা পানি, শরবত, আখের রস এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া পরিহার করার পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক সহ হাসপাতাল সংশ্লিষ্টরা। আমাদের পরামর্শ বরাবরই হাইজিনিক খাবার দাবার, স্বাস্থ্যকর পরিবেশে খাবার দাবার। আমাদের ফুটপাতে অবশ্যই স্বাস্থ্যকর খাবার দাবার থাকে না, কারণ এখানে ফুটপাতে যে ধুলাবালির মিশ্রণ ঘটে সেটাতে খাবারকে দূষিত করে, জীবাণু দিয়ে দূষিত করে। ঠিক সেই সময়ে হাসপাতালের ভিতরেই চোখে পড়ছে এমন দৃশ্য, যেখানে হাসপাতাল সংশ্লিষ্ট অনেকেই গ্রহণ করছেন এমন অস্বাস্থ্যকর খাবার। কিন্তু দেশের স্বাস্থ্য খাতের বিশেষ মুহূর্তে কয়েকটি হাসপাতালের মধ্যে যে হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান এখনও রেখে যাচ্ছে, সেই হাসপাতালের আঙ্গিনায় কিভাবে এসব অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয় জানতে চাইলে হাসপাতালটির পরিচালক বললেন, ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে ঢুকতেছিলাম আপনার গেটে, আমরা বাইরে দেখলাম আশপাশে সব বাইরের খাবারের দোকান, সব শরবতের দোকান, এবং আপনার হাসপাতালে মানুষ বেরোয় ওই খাবারগুলো খাচ্ছে। এটা নিয়ে আসলে আপনার কি বলবার আছে? আসলে প্রয়োজনের তাগিদেই মানুষ এখানে খাচ্ছে। যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ বাইরে হোটেল থাকতো বা কস্টিংয়ের একটা ব্যাপার আছে, ফুটপাতের খাবার দাবারগুলো এখানে খুব সাধারণ মানুষ আসে, তারা হয়তো ঠেকায় পড়ে এই খাবার দাবারগুলো।
এসব খাবার গ্রহণের ফলে ডায়রিয়া, আমাশয় সহ মৃত্যু ঝুঁকি থাকলেও কেন এসব খাবার গ্রহণ করেন জানতে চাইলে ভোক্তারা জানালেন নানান বাহানার কথা। পানি টানি কিছু আনি নেই, এজন্য লেবু শরবত খাইতে মন চাইছিল, এজন্য খাইছি। কোন খারাপ ভালো কোনটা সেটা কিছুই বুঝতে পারি না। না খায় তো কোনো উপায় নাই, এখন কি করব বলেন? অসুস্থ তো হই না, হইলে তো বুঝতে পারতাম যে এটা ক্ষতি করে। এদিকে এখনও প্রতিদিন গরমে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসছেন এসব হাসপাতালগুলোতে। তো অনেক সমস্যা হচ্ছে আমাদের, বৃদ্ধ মানুষ আছে, এদেরকে বিশেষ করে বৃদ্ধ যারা তাদের আরও সমস্যা হইতেছে বেশি বেশি। নিউমোনিয়ার আছে, তারপরে শ্বাসকষ্ট আছে, হার্টের সমস্যা আছে। এখানে প্রচণ্ড তাপদাহে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমাদের হাসপাতালে প্রচুর রোগী আসতেছে। তার মধ্যে যেসব রোগী আমাদের সাধারণত কমনলি আসতেছে, জ্বর, ঠান্ডা, কাশি প্লাস আপনার কিছু ডায়রিয়াজনিত রোগ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের সব রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে দুপুরে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, 2001 সালে ক্ষমতার পরিবর্তনের পর বন্ধ করে দেওয়া হয় প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার জননন্দিত উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। এটি তৎকালীন সরকারের প্রতিহিংসামূলক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি। পাওয়ার জননন্দিত এই উদ্যোগটিকে, যেটা আমি আগেই বলেছি, এটা ছিল তৎকালীন সরকারের একটি প্রতিহিংসামূলক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত। রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। সিদ্ধান্ত কে বা কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কি না। আওয়ামী লীগ প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উদযাপন সহ 1.5 ডজন বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন এবং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে দলীয় এমপি মন্ত্রীর স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। গতকাল আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশকে বর্তমান সরকার জিম্মি করে রেখেছেন। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন বিচার বিভাগ শেখ হাসিনার ভাষায় কথা বলে। দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্র দিয়ে জনগণকে বন্দী করে দেশ শাসন করছে শেখ হাসিনা। রিজভী বলেন, শিক্ষামন্ত্রীর প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত, অথচ তিনি এই তীব্র তাপদাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সবক দিচ্ছেন। আজকে যেমন শেখ হাসিনা সারা বিশ্বে মানুষ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেছে এখানে আইন নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগ এখানে ঠিকমতো কাজ করছে না, এবং এইখানে একটা ব্যক্তির ঈর্ষার কারণে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, যিনি বারবার গণতন্ত্রকে উদ্ধার করেছেন, তাকে বন্দী করে রাখা হয়েছে। অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা করা শুরু হয়েছে। এর ফলে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী 1 সপ্তাহ কোনো মামলা লড়তে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। আজ জিকে শামীমের জামিনের আদেশ কার্যতালিকার 4 নম্বর সিরিয়ালে ছিল, যা দেখে অবাক হয়ে যান প্রধান বিচারপতি। পরে আইনজীবী নিখিল কুমার সাহাকে এজলাসে ডাকেন প্রধান বিচারপতি। এ সময় নিখিল কুমার সাহাকে 1 সপ্তাহ মামলা না লড়তে নির্দেশ দেন প্রধান বিচারপতি।
গঠনতন্ত্রের পরিপন্থী কার্যকলাপের কারণে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এম এ কাশেমকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সভাপতি দেশের বাইরে অবস্থান করাকালীন সময়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন এম এ কাশেম। এই নিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তার কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত অফিসকে বঙ্গবন্ধু সৈনিক লীগের তথাকথিত অফিস হিসেবে ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ডেকে তাদের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তির সৃষ্টি পায়তারা করেন। সদ্য অব্যাহতি দেওয়া সহসভাপতি এম এ কাশেমের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি কক্সবাজারে গিয়ে স্থানীয় একটি হোটেলে নিজ অনুসারীদের নিয়ে সংগঠনের সভাপতির অনুমোদিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এ সকল সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গঠনতন্ত্র মোতাবেক এম এ কাশেমকে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সাথে ভবিষ্যতে সংগঠনের কোনো কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। মুন্সিগঞ্জের সদরের কাগজিপাড়া এলাকায় বাকি না দেয়ায় মোশাররফ হোসেন নামের এক মুদি দোকানদারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাউন্সিলের ছোট ভাই মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে। এই ঘটনায় রুবেলকে আটক করেছে পুলিশ। মোশাররফের বোন রুবি আক্তার জানান, রাত 1টার দিকে মীর কাদিম পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেলের ছোট ভাই রুবেল বাকিতে চিপস চান। তিনি বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে এক পর্যায়ে দোকান থেকে বের করে মোশাররফের শরীরে বিভিন্ন অংশে ধারালো ছুরিতে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অমল দাস জানান, এই ঘটনায় হত্যার সাথে জড়িত রুবেলকে সাথে সাথেই অভিযান করে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে অবাধে চলছে অনুমোদনহীন যানবাহন। কেউ যেন দেখার নেই। ব্যস্ততম এই মহাসড়কে সিএনজি অটোরিকশা চলায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধে নিয়মিত অভিযানের কথা বলছে হাইওয়ে পুলিশ, তবে নেই এর কোনো বাস্তব প্রতিক্রিয়া। ধামরাই প্রতিনিধি মনার হোসেন রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে দেদারসে চলছে সিএনজি চালিত অটোরিকশা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, যাচ্ছে প্রাণ। মহাসড়কের পুলিশি অভিযানেও থামানো যাচ্ছে না এসব বাহন। দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ সব যানবাহন। লেন নির্দিষ্ট করা থাকলেও এসব সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে মূল সড়কে। মহাসড়কে যদি না উঠি তাহলে আমার পরিবার ফ্যামিলি সহ আমাদের না খেয়ে মরতে হবে। মূল রাস্তাটা ভিতর দিয়ে চালাই, এখান থেকে এটুকু পর্যন্ত চলে আর কি। মহাসড়ক ছাড়া তো এখন যাওয়ারও কায়দা নাই, রুগী টুগি না হইলে। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে ম্যানেজ করেই মহাসড়কে চলছে এসব যান। ঢাকার মহাসড়কে আসলে পুলিশের গাফিলতির কারণে এগুলো চলতে পারতেছে, তা না হলে এটা চলা সম্ভব ছিল না। উল্টামোড়া দেয়, অটোমোটায় আমার ঝামেলা করে আলায়। ড্রাইভিং লাইসেন্স নাই, কিভাবে চালাইতে হবে সেটা বুঝে না তোরা। রাত্রে চালায়, দিনে চালায়, একটা গাড়ি ওভারটেক করা গেল সাইড হয় না। ডাইনে পারলে ডাইনে বইরা দেয়, বামে পারলে বামে বইরা দেয়, কোনো ডাইনে ভাই তাকায় না। এমন অভিযোগ অস্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা জানান, এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। আমরা ঢাকা আরিচা মহাসড়কে আমাদের গোল্লারা হাইওয়ে থানায় আমার জুরিডিকশনের মধ্যে 55টা ফিডার রোড আছে। এই ফিডার রোডের মধ্যে দিয়ে আমাদের যে জনবল আছে, আমরা সবসময় চেষ্টা করি এই যে 3 চাকা যানবাহন যাতে মহাসড়কে চলাচল না করে। এই কারণে আমরা প্রতিদিন আমরা 2018 সালে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দাখিল করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপে মহাসড়কে এসব বিপজ্জনক যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু। ঢাকা মহানগর উত্তর বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণখান থানার আওতাধীন
49 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলী আকবর আলী, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, 2 নং যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, দক্ষিণখান থানা মহিলা দলের আহ্বায়িকা জাকিয়া সুলতানা পান্না, 49 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি শরীফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে আলোর ঠিকানা ক্লাব কর্তৃক আয়োজিত শেখ রাসেল দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাদারবাড়ি বালুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সহ অনেকে। খেলায় বায়াতুল জান্নাত একতা সংঘ টাই ব্রেকারে পোস্তারপাড় একতা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কৃষি বিষয়ক সাংবাদিকতায় উৎসাহ দিতে প্রথমবারের মতো যৌথভাবে একটি অ্যাওয়ার্ড চালুর ঘোষণা দিয়েছে দেশের প্রাণ আরএফএল গ্রুপ ও অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। দুপুরে রাজধানী ঢাকার পল্টনে ইআরএফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড চালুর এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত দাখিলকৃত প্রতিবেদন থেকে জুরি বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই শেষে 60টি প্রতিবেদনকে পুরস্কৃত করা হবে। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, রেকর্ড 44 ডিগ্রি তাপমাত্রায় চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে 1 সপ্তাহে 10 জনের মৃত্যু। স্কুল মাদ্রাসা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বহাল থাকছে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি। এবং সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক, উপজেলায় দলের নির্দেশে অমান্যকারীদের বিরুদ্ধে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।